1954 সালে 54 কিন্তু পাকিস্তান আমলে 1954 সালের নির্বাচনে মুসলিম লীগ কেন গোহারা হেরেছিল? প্রশ্নটা এটা হলো মূল প্রশ্নটা। প্রশ্নটা শুনে মনে হতে পারে আপনাদের যে 54 সালে কেমন বেমাক্কা প্রশ্ন হলো। প্রশ্নটাকে বোঝার জন্য কনটেক্সটটা, কোন পরিপ্রেক্ষিতে এরকম একটা প্রশ্ন লিখেছি আমি। যেহেতু প্রশ্ন তো ছোটই করতে হবে, সব কথা তো আর বলা যাবে না প্রশ্নের ভিতরেই, প্রশ্নের ব্যাখ্যার সময় বলতে হবে। তো এখন সেই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করতেছি। ব্যাখ্যাটা হলো এই যে 54 সালের আগে একটু হিসাব করে নেন, 47 সালে দেশ ভাগ হয়েছে, মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান কায়েম হয়েছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বলে। তাহলে সবচেয়ে পপুলার দল ছিল মুসলিম লীগের, যাদের নেতৃত্বে পাকিস্তান হয়েছে। সেই পাকিস্তান, সেই মুসলিম লীগের 7 বছরের মধ্যে, 47 থেকে 54, 7 বছর মাত্র, 7 বছরের মধ্যে যে ইলেকশনটা হয়, সেই ইলেকশন সে গুহারা হেরে যায়। বিশেষ করে পূর্ববঙ্গে তো আরো বেশি, 390-এর আশেপাশে বোধহয় টোটাল সিট ছিল, এর মধ্যে মুসলিম লীগ পাইছিল মাত্র 9টা। মানে কি বলবো, 1%ও বোধহয় পায় না, এরকম একটা অবস্থা আর কি। প্লাস সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনাদের প্রসঙ্গ ধরিয়ে দেওয়ার জন্য, 1954 সালের ইলেকশন বলতে আপনাদেরকে মাথায় রাখতে হবে 47 সালে এই মুসলিম লীগের নেতৃত্বে কিন্তু পাকিস্তান কায়েম হয়েছিল। প্লাস 1951 সালে এইটাই সেই বিখ্যাত 16ই মের ঘটনা। কি বিখ্যাত ঘটনা? এই 16ই মেতে আইন করে জমিদারি উচ্ছেদ করে দেওয়া হয়েছিল। এটাই হলো 1950 সালের ভূমি অধিগ্রহণ এবং জমিদারি ব্যবস্থা উচ্ছেদ আইন। 1950 আইনের মধ্যে, আইনটা পেশ করা হয়েছিল 1950 সালে, পাশ করতে করতে 51 সাল লেগে যায়, 16ই মেটা পাশ হয়। অর্থাৎ এই প্রথম বাঙালি মুসলমানরা জমি পাইছিল। শুধু তাই নয়, ওখানে বলা হয় নাই আবার যে কেবলমাত্র জমি প্রজা কৃষকরা কেবল মুসলমান হলেই জমি পাবে, না তা না, এনিবডি পূর্ববঙ্গের মুসলমান হিন্দু নির্বিশেষে যেই প্রজা, সেই জমিদারি উচ্ছেদ করে দেওয়া হলো। এর মানে হলো জমিদারের সম্পত্তি, ওই যে অধিগ্রহণ কথাটা বলতেছি। আজকাল আপনি মনে করেন আপনার যে গ্রামে আছেন বা যে শহরে আছেন, সেখানে মনে করেন একটা ব্রিজ বানানো হবে, সরকারি রাস্তা বানানো হবে, এটার মানেই হলো এটা কোনো পাবলিকের জমি ছিল আগে। তখন কি করে সরকার? সরকার একটা নতুন নিয়ম জারি করে, অধিগ্রহণ বলে। আইনটা হলো এই যে জনস্বার্থে সরকার যে কোনো মানুষের জমি অধিগ্রহণ করে নিতে পারে। অধিগ্রহণ মানে জমিটা এখন সরকার পাবলিকের কাছ উদ্দেশ্যে, পাবলিকের স্বার্থে ব্যবহার করবে, আর এই জমির যে বাজার মূল্য সেই হিসাব করে তাকে পয়সা পে করতে হবে, না মাগনা নিবে না। অধিগ্রহণের মানে হলো তাই, সরকার জনস্বার্থে যে কোনো জমি দখল নিতে পারে, এটা হচ্ছে অধিগ্রহণ। সো জমিদার আইনটা বানানো হয়েছিল এইভাবে। পুরো বাংলাদেশে যত কৃষি জমি আছে, জমিদারের জমি ছিল যেগুলা, এই সবগুলো জমি জমিদারে উচ্ছেদ করা হয়েছিল। জাস্ট বলা হয়েছিল যে আমরা পাকিস্তান, পূর্ব পাকিস্তান সরকার সমস্ত কৃষি জমি, আমরা জমিদারের জমি আমরা অধিগ্রহণ করে নিলাম। সো আর জমিদারের কোনো রাইট থাকলো না এই জায়গায়। যে জমিদারকে মিথ্যা রাইট দিয়ে রাখছিল ব্রিটিশ সরকার। খালি এক লাইনে বলবো, ডিটেলে যাব না। অরিজিনালি মোগল আমলে জমির টাইটেল ছিল কিন্তু প্রজার নামে। তখন প্রজা বলা হতো না, রায়ত বলা হতো। প্রজা আর রায়তের মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। রায়ত এই রায়ত কথার মানে হলো মোগল আমলে মোগল বাদশাদেরকে বা বাদশার প্রতিনিধিকে খাজনা দেওয়া হতো, দেয়ার বিনিময়ে
ওই জমি ভোগ দখল করতে পারতো। শুধু তাই নয়, এই জমি ভোগ দখল করার সময় টাইটেলটা মানে যার নামে জমি থাকতো এই রায়তের নামে। ফলে রায়ত আর প্রজা এক না, ব্রিটিশ এটাকে প্রজা বানাই দেয়। আর ওই জমির টাইটেল আর রায়তের নামে নাই, কৃষকের নামে নাই, প্রজার নামে নাই। প্রজা তো ছিল, শব্দটা ইউজ করা হতো না, সঠিক শব্দ ছিল রায়ত। রায়তের হাত থেকে জমির টাইটেলটা কেড়ে নিয়ে জমিদারকে বানিয়ে দেওয়া হয়েছে টাইটেল, মানে জমিদারের নামে আছে ওই জমি। ভালো করে খেয়াল করে দেখেন। এখন যদি প্রশ্ন করেন ব্রিটিশদের কি রাইট আছে, আপনার রায়তদের হাতে থাকা জমির মালিকানা যার টাইটেল রায়তের নামে, সেই রায়তের নামের টাইটেল আপনি কেড়ে নিয়ে জমিদারকে দিয়ে দিলেন, কোন রাইটে? আপনার ব্রিটিশ গভর্নমেন্ট তো এই রাইট নাই, এটা তো একটা প্রাইভেট প্রপার্টি। খাজনা দেওয়া সাপেক্ষে মোগল আমলে মোগল সরকারদেরকে, মোগল দেওয়ানি ক্ষমতাকে রায়তরা খাজনা দেওয়ার সাপেক্ষে এই রায়তের রাইট ভোগ করত। জমির টাইটেল তাদের নামে থাকতো, প্রত্যেকটা প্রজার নামে, ইরেসপেক্টিভ অফ হিন্দু মুসলমান। আপনি সেই রায়তের কাছ থেকে টাইটেলটা কেড়ে নিয়ে জমিদারের নামে দিয়ে দিয়েছেন 1793 সালে জমিদার আইন জারি করার পরে। 1793 এই যে জবরদস্তিটা করছিলেন, এই জবরদস্তির উল্টানো হয়েছিল এই অধিগ্রহণ করে। কবে? 51 সালে 16 মে জমিদার উচ্ছেদ আইনের ভিতর দিয়ে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। এবং এই উচ্ছেদ করার কারণে শুধু মুসলমানেরা জমি পাবে এমন না, এনিবডি যে পুরাতন হিন্দু জমিদারদের প্রজা ছিল তারা সবাই খাজনা দেওয়ার সাপেক্ষে, পাকিস্তান সরকারকে খাজনা দেওয়ার সাপেক্ষে স্ব জমির ওই যে রায়ত টাইপের টাইটেলটা ওটা ফেরত পাইছিল। এইটাই জমিদার উচ্ছেদ আইন। তাহলে এত বড় বিপ্লবী কাজটা করেছিল মুসলিম লীগ। তাহলে দুইটা বিপ্লবী কাজের বললাম, একটা হলো পাকিস্তান কায়েম করা। পাকিস্তান কায়েম না করলে পরে জমিদার উচ্ছেদ করতে পারতেন না। কেন? সেম জিনিসটা আপনি উল্টো দিকে দেখেন, কলকাতায় কি হয়েছিল, তারা জমিদার উচ্ছেদ করতে চায় নাই। এবং এটাই তো ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। পাকিস্তান ভাগের বিরুদ্ধে কারা গেছিল? সমস্ত জমিদারেরা। জমিদার মালিক সমিতি ছিল একটা, জওহরলাল নেহরুর সাথে দেখা করে তারা এটা বিরোধিতা করছে, দেশভাগের বিরোধিতা করছে। কারণ তারা জানে দেশভাগ করে ফেললে পুরো পাকিস্তানে মুসলমান না বেশি সংখ্যায়, এরা তো আমাদের জমিদার থেকে উচ্ছেদ করে দিবে। ইতিমধ্যেই জমিদার উচ্ছেদের যে ব্যাপারটা দেখতে হওয়ার জন্য যে কমিশন গঠন করা হয়েছিল 37 সালের প্রাদেশিক সরকাররা, সেই কমিশন বলছিল যে ইয়েস, জমিদারি উচ্ছেদ করে দেওয়া যাবে। সেই কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় নাই, এইটাই বাস্তবায়ন করেছিল আমরা। এই জন্য আমি আবার বলছি, দেশভাগ ভালো কি মন্দ আমি এসব কুতর্কে যাব না। আমার পজিশন কথা একটাই, দেশভাগ না হলে আমরা জমিদারি উচ্ছেদ করতে পারতাম না। কলকাতা আমাদের সাথে থাকলে কলকাতা ভিত্তিক জমিদারেরা আমাদের করতে দিত না। সো আমি চোখ বন্ধ করে দেশভাগের বিরুদ্ধে কোনো আর্গুমেন্ট শুনবো না। আর যদি শুনতেই চান আপনি তাহলে রামমোহন রায়কে ধরে নিয়ে আসেন, 1815 সালে যান। এইসব কিছু ওই 1947-এর আশেপাশের সময় ঠিক হয় না, ঠিক হয়ে গেছিল বহুত আগে। ধর্মের ভিত্তিতে ভাগ করবেন দেশ, এগুলো তখনকার আলাপ। তার সার কথা হলো এই যে আমাদের মুসলিম লীগের কাজগুলো খেয়াল করেন আপনি, সে কি পরিমাণ পপুলার দল ছিল। 46 ইলেকশন, লাস্ট বাংলার ইলেকশনে ওভারওয়েলমিং মেজরিটি পাইছিল তারা, তাদের প্রাদেশিক সরকার গঠন হয়েছিল। আর তারপরে 47-এ পাকিস্তান ভাগ হয়ে যায়, আর 51 সালের মধ্যেই সে জমিদার উচ্ছেদ করে ফেলায়। কিন্তু এই যে 51 থেকে 54 কত দূরে, মাত্র 3 বছর। তার 3 বছর না পেরোতেই পুরো দেশের লোক উল্টা দিকে চলে গেল। এই প্রজারা যারা জমি পেল তার কেউ ফিরে দেখলো না সে কাকে হারাই দিচ্ছে, কাকে জিতাই দিচ্ছে। এটা কেন ঘটলো? এই হচ্ছে আমার আজকের প্রশ্ন। আমার প্রশ্নটা ব্যাখ্যা করতে একটু সময় নিতে হলো আপনাদেরকে, কারণ মূল প্রশ্নটাকে আপনাকে কানেক্ট করতে হবে। তো এটার সাথে আপনার সম্পর্ক কি? এখনকার বাংলাদেশের আপনি একজন যাদের পূর্বপুরুষদের জমি জমা আছে, অন্তত ভিটেমারিটা আছে, যাদের আছে তারা ভিটেমারিটা পাইছেন কি করে? তাদের সব জমি জমা তো ছিল জমিদারের, তারা তো ছিল প্রজা।
তারাই ভিটেমাটিটা পাইছে কোত্থেকে? কেউ খোঁজ করতে রাজি না, সবাই প্রগতিশীলতে দৌড়ায়। আমরা প্রগতিশীল, এই যে প্রগতিশীলরাই তো এই জমিদার উচ্ছেদের বিরোধিতা করছিল, প্রগতিশীলরাই তো 47 সালে দেশভাগের বিরোধিতা করতেছিল। এই আনিসুজ্জামান, ঢাকা সিটির প্রফেসর আনিসুজ্জামানের কথা বলছি, সিরাজুল ইসলাম চৌধুরী, আপনাদের বামদের এত বড় নেতা, প্রগতিশীলতার একদম শিরোমণি বুদ্ধিজীবী উনি। এরা প্রত্যেককে 47 সালের দেশভাগের সময়, এদের বয়স 18-র আশেপাশে, তখন এদের প্রত্যেকের জীবনীর মধ্যে দেখেন লেখা আছে, স্বীকার করতেছে তারা তখন মুসলিম লীগের জিন্দাবাদ, দেশভাগের পক্ষে তারা স্লোগান দিয়েছিল। কিন্তু যখনই সেটেল হয়ে গেল, এটা পাকিস্তানে এসে গেড়ে বসলো, এইবার তারা প্রগতিশীল হয়ে গেল। এখন তো এগুলা বিরোধিতা করতে হবে, এখন তো তারা প্রগতিশীল হইয়া হিন্দুত্ববাদী যে করতেছে, জমিদারির পক্ষে যে দাঁড়াইতেছে, এটা তো হুঁশই নাই। ইসলামের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, ইসলামের হাত ধরে তো এই কাজগুলো হয়েছে। কিন্তু খেয়াল রাখবেন, ইসলামের হাত ধরে হয়েছে বলে হিন্দু প্রজাকে সে বঞ্চিত করে নাই। এই আইনের কোথাও লেখা নেই যে কেবলমাত্র জমির মালিকানা ফেরত পাবে শুধু মুসলমানেরা, না, এরকম কথা কোথাও লেখা নেই। পরিষ্কার করে লেখা আছে, এটা যে কেউ আগে প্রজা ছিল, সে এখন খাজনা দেওয়ার সাপেক্ষে, সরকারকে খাজনা দেওয়ার সাপেক্ষে স্ব দখলে থাকা ভূমির মালিক হবে। এবং সেই কারণে হিন্দুরাও বাংলাদেশে যত কিছু ভূমির মালিক হয়েছে, তো এটার কারণে হয়েছে। তাহলে দু ধরনের লোককে আমি এটা প্রশ্ন তুলে দিচ্ছি, সেলফ, নিজেকে প্রশ্ন করেন। বিশেষ করে কমিউনিস্ট ভাইদেরকে, মুসলমান কমিউনিস্ট ভাইদেরকে প্রশ্ন করছি, আপনাদের বাপদাদের যে ভিটা মাটি জমি সহ যা কিছু আছে, এটা কোথা থেকে পাইছেন? এই মুসলিম লীগ যদি না থাকতো আপনারা কি করে পাইতেন? আপনাদের রাজনীতি কি ছিল? আপনাদের রাজনীতি ছিল যে তেবাগা রাজনীতি, তেবাগা মারেছিলেন না? আপনাদের জমিদারি উচ্ছেদ চান নাই, এটা তো প্রমাণিত। তেবাগা মানে কি? জমিদারি রেখে দিয়ে ফসল 3 ভাগ হবে, আপনারা ওইটার আর্গুমেন্ট করা লোক। আপনাদের জমিদারি উচ্ছেদ চান না, এটা প্রতি পদে পদে লেখা আছে। ইভেন 46-এর ইলেকশনে মুসলিম লীগ জমিদারি উচ্ছেদের দাবি করছিল, এটা তাদের এজেন্ডা হিসেবে ইলেকশনের সময় টাঙ্গাইছিল তারা। আপনার সব সংসপ্তক পড়ে দেখেন, আমি অনেককে বলেছি সংসপ্তক উপন্যাসটা পড়ে দেখেন। এই শহীদুল্লাহ কাসার পার্টি লাইন মানে নাই, পার্টি লাইনের বাইরে গিয়া দেখেন তার মামা করে মুসলিম লীগ গল্পের মধ্যে, আর সে করে কমিউনিস্ট, কিন্তু দুজনে হাতে হাত ধরে 46 ইলেকশন করতে গেছিল। সে পার্টি লাইন মানে নাই। ভালো করে পড়েন সংসদ উপন্যাসটা। মুসলমান মানে সব আকাম করে হালাইছে, মুসলিম লীগ মানে সব আপনার এনিমি। একটু ছাড়েন, একটু ইসলাম কোপানো বন্ধ করেন, পরিষ্কার করে চোখ কান খুলে একটু দেখেন আপনার বাপ দাদা এবং আপনিও এই যে জমিটা পাইবেন, এটা কোথা থেকে পাইছিলেন, কারা দিয়েছিল আপনাকে? এগুলো না দেখে এইসব কাণ্ড করেন। এনিওয়ে, মূল কথায় আসি, তাহলে 54 সালে 3 বছরের মধ্যে জিনিসটা ঘুরে গেল কেন? এইবার যে জায়গায় যাব আমি, আপনারা খুবই অবাক হবেন। এরপরে জায়গাটার নাম হলো 1952। 1952 শুনলেও তো আপনাদের এই যে এইবার প্রগতিশীলতা শুরু হবে, ভাষা আন্দোলন। হোয়াট ইজ ভাষা আন্দোলন? এই হলো টোটকা। এই টোটকার কারণে 51 সালে জমিদারি উচ্ছেদ দেওয়ার পরেও 54 সালের মধ্যে পুরা মুসলিম লীগ খালাস হয়ে যায়, নির্বংশ হয়ে যায়। 52 সালে কি হলো আসলে খেয়াল করে দেখেন। সবসময় সব জিনিস ডুবায় আসলে এডুকেটেড মুসলমানরা। আমি বারে বারে বলেছি আপনাদেরকে, এর আগের 200 বছর ধরে কোনো মুসলমানের পোলা, বাঙালি মুসলমানের পোলা পড়ালেখা তো দূরের কথা, ওই চাষা বুসা হয়েই থেকে যেতে হয়েছিল পায়ের নিচে। তাও কি একসাথে পাশে ওই স্কুলে ঢুকতে দেবে না, পাশে বসতে দিবে না, অফিসে পাশাপাশি বসতে দিবে না। ওই সেক্ষেত্রেও আপনাকে শর্ত দিয়েছিল, আপনাকে অসাম্প্রদায়িকতার সাইনবোর্ড টাঙাইতে হবে। অসাম্প্রদায়িকতা, এই যে দেখেন শুরু হচ্ছে কোথা থেকে। অসাম্প্রদায়িকতা মানে কি? আপনাকে আমার মতন কালচারাল লাইন ফলো করে যদি করেন, মুসলমান চিহ্ন রাখতে পারবেন না শরীরে, না টুপি না পাঞ্জাবি, যাতে বোঝা যায় আপনি মুসলমান, এলে করতে পারবেন না। রাস্তায় নামাজ প্রশ্নই আসে না, মাথায় টুপি দিয়ে রাস্তায় হাঁটানো প্রশ্নই আসে না। আপনাকে অসাম্প্রদায়িক হতে হবে। এই যে এই শর্তে অসাম্প্রদায়িকতা ধারণাটা সিম্পলি
আপনাকে হিন্দুত্ববাদ মেনে নিয়ে সমাজে থাকতে হবে। এটা হচ্ছে সার কথা। কাজে অসাম্প্রদায়িকতা শুনলে ঝাঁপে পড়েন না, ভাবেন না যে এটা আপনার জন্য খুব সেফ সাইড দিচ্ছে আপনাকে, না, এটা ছিল শর্ত। আপনি হিন্দুত্ববাদের সমাজে থাকতে গেলে আপনাকে হিন্দুত্ববাদী কালচারের মধ্যে থাকতে হবে, সেটা হলো অসাম্প্রদায়িকতা। এই জিনিসগুলো আপনি শিখছেন কবে? এই যে আপনারা ভুল করলেন যে এই জায়গাটা, মানে যেখান থেকে পা সরে গেল। দেখেন জমি পাইছেন এখন আপনি, পুরো ঘটনাটার ভিলেন কিন্তু শিক্ষিত মুসলমান। কেন 54 সালে মুসলিম লীগ হেরে গেল? সেই মুসলিম লীগ, যে মুসলিম লীগ 47 করেছে, যে মুসলিম লীগ 51 সালে জমিদার উচ্ছেদ করছে, সেই মুসলিম লীগ প্রত্যাখ্যাত হয়ে গেল 2 বছরের মধ্যে। কেন? কারণ বলেছি ভিলেন হলো শিক্ষিত মুসলমান। কেন? এই শিক্ষিত কোত্থেকে আসলো? সে তো প্রজা, চাষা ছিল, প্রজা, জমিদারের প্রজা, খাওয়া দাওয়া ঠিক নাই, সন্তানরা ইউনিভার্সিটি পড়াবে তো দূরস্থ। যে 2-4 জন আমাদের পুরো পূর্ববঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে 2-4 জন, শেখ মুজিবের মতন, তাজউদ্দিন, তোহাদের মতন লোক যারা কলকাতা যাইতে পারছিল, তারা কিছু পড়ালেখা করতে পারছে। এটা কয় পার্সেন্ট? 1%ও না। বাকি সবাই তা আমরা অশিক্ষিত প্রজাদের কোটরে পড়ি, আমি মূলত নাই। কিন্তু এই যে 51 সালে যখন জমিদার উচ্ছেদ হয়ে গেল, এইবার সে ফসল জমির মালিক হয়ে গেছে। এইবার সে, যে আমরা গ্রামে কি করি, কিছু ফসল আছে অর্থকরী ফসল বলি, মরিচ শুকাই দিছে, পেঁয়াজ রাখছে, ওটা বাজারে বেচছে, ওইটা ছেলের টাকা পাঠাইছে, ছেলে নাকি এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। বুঝছেন? এবার শিক্ষিত তৈরি হচ্ছে কেমনে? এবার দেখেন, প্রজা মুসলমান, প্রজা নাই আর, এখন সে এখন জমি মালিক হয়ে গেছে, সে তার ছেলেকে ইউনিভার্সিটিতে পাঠাতে পারছে। মরিচ, হলুদ, ওই যে অর্থকরী ফসল যেগুলোকে বলি, পেঁয়াজ, রসুন, যেগুলা সংরক্ষণ করে রাখলে পরে অফ সিজনে এটা বিক্রি করলে এক্সট্রা কিছু লাভ হয়। এই লাভের পয়সাটা সে মাসে মাসে ছেলেকে পাঠায় কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য বা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ার জন্য। এই এখন শিক্ষিত মুসলমান তৈরি হচ্ছে। এখন এখানে ঘাপলা করলো, যেটা ঘাপলাই বলবো আমি, জিন্না মনে করেছিল যে যেহেতু, শুধু জিন্নার না আসলে, যেটা যে কোনো ন্যাশনালিস্ট মুভমেন্টের প্রবলেম, এটা কি করে নেশন বলে একটা ধারণাকে এক রাখা যাবে, ফলে এই জন্য তারা প্রচন্ড উদ্গ্রীব হয়ে যায়, আগ্রহী হয়ে যায়। ভাবেন না এটা একা জিন্না মুসলমান বললে বা মুসলিম লীগের নেতা বলে করছিল, সেম ভুল নেহরু করছিল। সে ভাবছিল সবাইকে এক ভাষায় নিয়ে আসা, এবং স্বভাবতই এক ভাষা বলতে উর্দু কেন আসছিল? উর্দু কি পাকিস্তানের ভাষা? এই ভুল করবেন না, উর্দু পাকিস্তানের ভাষা না। পাকিস্তানের যে 4টা প্রদেশে আছে, 4টা প্রদেশে 4 রকম ভাষা আছে। পাঞ্জাবের পাঞ্জাবি ভাষা আছে, ইয়েদের সিন্ধুদের সিন্ধি আছে, প্রত্যেকের নিজস্ব ভাষা আছে। তাহলে উর্দু আসলো কোত্থেকে? আমরা এটা কেউ খুঁজে দেখি নাই। উর্দুটা তৈরি হয়েছিল আসলে মোগলদের ভাষা। মোগলরা নিজেরা ছিল আবার ফার্সি, পুরনো ইরান থেকে আসা লোক। আবার ফার্সি যদি মুসলমান হয় তো স্বভাবত ইসলামের কারণে ওর ভিতরে 2-4টে আরবি ভাষা থাকবে, আরবি শব্দ থেকে যাবে। তাহলে মোগলদের হাত ধরে এখানে এবার মোগলরা নিয়োগ দিচ্ছে সেপাই। এবার সেপাইদের সাথে সে কথা বলবে কোন ল্যাঙ্গুয়েজে? সেপাই বললাম কেন? কারণ সবচেয়ে বড় মাস পাবলিককে তার রিক্রুট করছিল সিপাহী হিসাবে। রাজকর্মচারী এতগুলা না, সিপাহী যতগুলা। তো তাই সিপাহীদের সাথে তারা কমিউনিকেট করবে কোন ভাষায়? এটা ছিল প্রশ্ন। ফলে আধা উর্দু, আধা আরবি, আধা ফার্সি, আধা লোকাল, এই সব কিছু মিশাই যে ভাষাটা কোলোকিয়াল, এটা দেখেন ওরাল কিন্তু আবার, এই জন্য উর্দু লেখে কিন্তু আরো আরবি অক্ষর দিয়া। আর যে ভাষাটা তৈরি হলো ওরালি, মুখে বলার ভাষা, এটাই হলো উর্দু। সো উর্দু হলো মোগল ইন্ডিয়ার কমন ভাষা। ইন্ডিয়াতে এখনো যতগুলা হিন্দি গান শোনেন সব হলে ওই উর্দু ল্যাঙ্গুয়েজ, ইনক্লুডিং এই যে যত সাধু দেখেন, বিজেপির সাধু, সকল সাধু হিন্দুত্ববাদী, চরম ইসলাম ঘৃণাওয়ালা যতগুলা হিন্দু নেতা আছে, ওদের ল্যাঙ্গুয়েজ ফলো করে দেখবেন প্রত্যেকটা শব্দ উর্দু শব্দ।
উর্দু শব্দ কেন? ও কেন উর্দু শব্দ ব্যবহার করে? না আমরা করব মুসলমান বললা, তো ও কেন করে? কারণ এইটাই প্রথম ভাষা তো চালু হয়েছে ইন্ডিয়াতে। কমনারদের ভাষা হলো উর্দু ভাষা। উত্তরপ্রদেশ কেন্দ্রিক, উত্তরপ্রদেশ ছিল মোগলদের রাজধানী লখনৌ। বোঝার চেষ্টা করেন একটু। সেই কারণে আপনি হিন্দি সিনেমা বানাইতে চান, গজল লিখতে চান, সিনেমার গান লিখতে চান, ওই উর্দুই চলে আসে ঘুরে ফিরে। এই জন্য তো বললাম লেংটি পড়া সাধুও যে ভাষাটায় কথা বলে ওটা উর্দু, উর্দু শব্দ। এগুলা চেক করে দেখেন শব্দটার অরিজিনটা উর্দু কিনা। সেই সময় হিন্দি ভাষা বলে কিছু ছিল না, হিন্দুস্তানি বলে একটা ভাষা ছিল। আপনার পুরোনো কনস্টিটিউশনে 49-এর কনস্টিটিউশনে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে দেখেন হিন্দুস্তানি ভাষা আছে, হিন্দি ভাষা বলে কিছু নাই। এগুলো পরে তৈরি করা হয়েছে, মুসলমানদের বিরোধী একটা কিছু করতে হবে ওইসব চিন্তা করে হয়েছে এটা। সো অরিজিনালি আমাদের কমনারদের ভাষা ছিল আসলে মোগল আমল থেকে উর্দু। এই সূত্রে জিন্নার মনে হয়েছিল আমরা সবাই যদি উর্দুভাষী হয়ে যায়, হ্যাঁ তাহলে তো জাতিবাদটা হেভি জমজমট হয়ে যাবে। সেম নেহরু ভাবছিল পুরা ইন্ডিয়াকে হিন্দুস্তানি ততদিনে সে হিন্দুস্তানিকে সামলায়, হিন্দি নিয়ে আসছে। এটা কখন আসছে এটা আবার মনে রাখার জন্য আপনাদের জরুরি। মূল কনস্টিটিউশন বানানো হয়েছিল ইন্ডিয়ায় 1949 সালে। সেখানে ভাষা কি হবে সেটা নিয়ে প্রসঙ্গটা এড়াই যাওয়া হয়েছিল। বলা হয়েছিল 15 বছর পরে এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 15 বছর পরে মানে 62-64 সালের দিকে হবে। ফলে তর্কটা উঠে 62 সালে। নেহরু একইভাবে হিন্দি চাপাই দিয়ে দিয়েছিল কোথায়? দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারত এরাই হলো দ্রাবিড়, যারা আর্যদের বিরুদ্ধে, আর্য আমলে আর্যদের বিরুদ্ধে যারা সংগ্রাম করছে। ফলে তারা হিন্দিভাষী না, এবং হিন্দি শুনলে তারা বিরক্ত হয়ে যায়, খেপে যায়। ফলে তারা প্রচণ্ডভাবে এটা বিরোধিতা করে। প্রায় 6 জন লোক গায়ে আগুন দিয়ে মারা গেছিল এই মুভমেন্টে। ফলে প্রচণ্ড বাধা পায়। নেহরু একইভাবে পুরা ইন্ডিয়াকে, ওই একই যুক্তি তার, ইন্ডিয়ার এক ভাষায় সবাইকে আনলে আমাদের জাতিবাদটা শক্ত হবে। ফলে একা জিন্নার দোষ করছে ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে জাতিবাদী চিন্তা থেকে আসছে যে আমরা যদি সবাই এক ভাষায় কথা বলতে পারতাম। এইটা এতদিন পরে সারা দুনিয়াতে ঘোর কাটছে যে একই ভাষা জোর করে বানাইতে যাওয়াটা ভুল। আর একালে একজনের ভাষা আরেকজনের সাথে ট্রান্সলেট করে দেওয়ার, ইভেন আজকাল এআই টেকনোলজি থেকে, কম্পিউটার টেকনোলজি থেকে ইজি করে দিয়েছে, এটা বেটার। সবাইকে একই ইংলিশ বলাইতে যায় না, সবাইকে একই হিন্দি বলাইতে যায় না, সবাইকে একই ভাষা আনতেই হবে, নাইলে জাতিবাদ হবে, টিকবে না। এই ধারণাটা ভুল এখনো প্রমাণ হয়েছে। কিন্তু তবুও দেখেন ইন্ডিয়াতে কিন্তু এখনো যায় না এই জিনিসটা। সো সেম ভুল জিন্না করার কারণে 48 সালে এসে যে বক্তৃতা দিতে গেছিল ঢাকায়, এইটা বক্তৃতা থেকে এইবার এই যে যারা ফুসতেছিল, কারা ফুসতেছিল, এই যে 1949 সালে প্রথম আওয়ামী লীগের তৈরি হয়েছিল মুসলিম লীগের বিরোধী হিসেবে। এইটাই হচ্ছে জমিদার হিন্দুদের ব্যাকফায়ার, ওরা ফিরে আসতেছে। ওদের ফিরে আসার দলটার নামই ছিল আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ ছিল, পরে মুসলিমটা কেটে দিয়ে আওয়ামী মানে কি খেয়াল করে দেখেন, মূল শব্দ কিন্তু মুসলিম লীগ। আমরা বলি না সংস্কারপন্থী, মূল বিএনপি সংস্কারপন্থী বিএনপি, সেরকম মূল মুসলিম লীগ, তার মধ্যে আওয়ামী মানে মাসের মুসলিম লীগ যেটা, সেটা আমরা, এই হচ্ছে আওয়ামী লীগ। তা আওয়ামী লীগের মাঝখানে ছিল মুসলিম শব্দটা, ওই মুসলিম শব্দটা বাদ দেওয়াটা এটা আওয়ামী লীগ হয়ে গেছে। তার মানে আমরা মুসলিম লীগ ভেঙে একটা তৈরি হওয়া লোক, আমরা হলো আওয়ামী, ব্র্যাকেটে আওয়ামী মুসলিম লীগ বললে যেরকম হতো সেইটা। এইটাই জন্ম হয়েছিল 49 সালে। এইটাই হলো জমিদার হিন্দুদের দল, কমিউনিস্টের প্রভাবে তৈরি হচ্ছে এটা। এইটাই খেতে আসতেছে আপনার 51 সালে, 51 সাল পর্যন্ত যে অ্যাচিভমেন্ট, এটাকে ভাঙার জন্য ইন্ডিয়ানদের প্রয়োজন হচ্ছে এটা। এই দলের সভাপতি বানানো হচ্ছে কাকে দেখেন, কমিউনিস্টরা কেউ সামনে আসে নাই, সভাপতি বানানো হয়েছে ভাসানীকে। এই ভাসানী সেই ভাসানী না, ওই ভাসানী তখন আসামের আন্দোলন করে আসা লোক। সেক্রেটারি বানানো হচ্ছে কাকে কেউ চিনে না এখন, শামসুল হক নামে টাঙ্গাইলের একটা লোক, লোকাল একটা লোক, তার কোনো ট্রেস নাই। তাহলে মূল পার্টিটা কন্ট্রোল করতো কে? এই যে কমিউনিস্টরা করতো। ততদিনে কমিউনিস্ট পার্টি শক্ত করে বানানো হয়ে গেছে, কিন্তু কমিউনিস্ট পার্টি আবার নিষিদ্ধ। এই জন্য 51 সালের পর থেকে এটা নিষিদ্ধ হয়ে যায় বলে কমিউনিস্ট পার্টিরাও নিজেরা প্রকাশ্যে কাজ করতে পারে না, নেতা হইতে পারে নাই।
মুসলিম লীগের এই যে আওয়ামী মুসলিম লীগের ভিতরে কাজ করতো তারা, তাদেরই নেতা। এই জন্য বলছে 49 সালে কাউন্টারটা তৈরি হয়ে যায়। তাহলে একটা বলছি 49 সালে আওয়ামী লীগ তৈরি হওয়া, যারা মুসলিম লীগের বিরোধী, অর্থাৎ ট্যাসিটলি পরোক্ষে তারা জমিদার হিন্দুদের পক্ষে, ফলে ইন্ডিয়ানদের সমর্থন এটার মধ্যে ছিল। এর সপক্ষে আরেকটা ব্যাখ্যা দিচ্ছি একটু পরে। তার মানে দাঁড়ালো হলো কি যে কেন এই 2 বছরের মধ্যে মুসলিম লীগের প্রভাবটা চলে যাচ্ছে। একটা হচ্ছে যে শিক্ষিত মুসলমান, সে জমি জমা এখন জমির মালি হয়ে গেছে, ফসল বিক্রি করে সে শহরে তার ছেলে পড়াইতে পারে। এইবার জিন্না যখন ঢাকায় এসে এই বক্তৃতাটা দিল, তখন ততদিনে তার কিন্তু একটা জাতিবাদ তৈরি হয়েছে। কেন ভাষা উর্দু কেন আমরা শিখব, আমার নিজের ভাষায় আমি শিখব, এই বলে সে পশ্চিম পাকিস্তান আমার উপরে চড়াই দিচ্ছে তার ল্যাঙ্গুয়েজ। এই যে দেখেন, উর্দু পাকিস্তানের কোনো রাজ্যের ভাষা নয়, তা সত্ত্বেও উর্দু হলো পশ্চিম পাকিস্তানের ভাষা। এই ধরনের অভিযোগ তুলে জিন্নার ওই বক্তৃতাটাকে বিরোধিতা করা হয়েছিল। তাহলে খেয়াল করেন, এরা হারে নাই কিন্তু জমিদার হিন্দুরাই ফেরত আসতেছে 49 সাল থেকে। না, আবার ভাবেন না যে 51 সালে না জমিদার উচ্ছেদ হলো, কিন্তু আসলে কার্যত হয়েছে কি খেয়াল রাখবেন। 47 সাল দেশ ভাগ হয়ে গেছে, কোনো জমিদার আর তখন বাংলাদেশে থাকেনি, এমনি থাকতো না, থাকতো কলকাতায়। আসা যাওয়া কমাই দিয়েছিল, ধরে নিয়েছিল পাকিস্তান হয়ে গেছে মানে এখন আর ওই জমিদারি আমার হাতে থাকবে না, কারণ ওই জমির দখল তো চলে গেছে অন্য দেশের হাতে। খালি ঘোষণা হয় নাই, লিগ্যাল ডকুমেন্ট, দলিলটা আমার কাছে আছে, জমিদারির দলিল আমার কাছে আছে, কিন্তু জমি তো আরেক দেশের সম্পত্তি হয়ে গেছে। ফলে 47 হওয়া মানেই বেসিক্যালি জমিদার জমি হারাইছে, দলিল তার কাছে আছে। এই জন্য আমি বলতেছি 47-এর পর থেকেই জমিদারিটা কার্যত জমিদারি হারাইছে। কিন্তু জমিদারিটা কে পাবে এর কোনো লিগ্যাল বেসিস তৈরি হয় না। ওই লিগ্যাল বেসিসটা তৈরি হচ্ছে 51 সালের জমিদারি উচ্ছেদের আইনটার পরে। তাহলে 49 সালে যখন আওয়ামী লীগ তৈরি হচ্ছে, এইটাই কিন্তু জমিদারদের ফেরত আসার দল, কমিউনিস্টদের প্রভাবিত, কমিউনিস্টদের পিছন থেকে কন্ট্রোল করা যে পার্টিটা, এটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ বা আওয়ামী লীগ। তাহলে প্রথম কারণ হলো ওই যে বিরোধিতা করলো উর্দু কেন আমাদের ভাষা হবে, এই বিরোধিতা করতেছে এদের উস্কানিতে। আর না, এটা জেনুইনও বটে তো। আসলে ও তো বলবে আমার ন্যাশনালিজম আলাদা, আমার ল্যাঙ্গুয়েজ আলাদা, আমি কেন উর্দু ল্যাঙ্গুয়েজ আমার ভাষা, রাষ্ট্রীয় ভাষা বা আমার এডুকেশনের ভাষা আমি কেন হিসেবে ব্যবহার করবো। হতে পারে এখনকার বুদ্ধিতে হলে যার যার ভাষাকে বেরিয়ে আসতে বলতে পারতো, কোনো অসুবিধা নেই। যেমন আজকাল বাংলাদেশে তো এই আর্গুমেন্ট হয়েছে না 71-এর পরে, যে আমাদের এডুকেশনের ল্যাঙ্গুয়েজ হবে বাংলা। এইটা করতে আরেক প্রবলেম হয়েছে, এতই বাংলা প্রেমী হয়েছি আমরা, এইবার বিদেশিদের কোনো বই পড়া যেগুলো আমরা লিখি না, এইসব বিষয়গুলো পড়তে গিয়ে আমরা তত পিছিয়ে পড়ছি, এটাও হয়েছে। তাহলে কি উচিত ছিল ওটা ফেলে নেওয়া দেওয়া। আজকাল দুনিয়া ভরে কোনো বাচ্চা একটা ভাষা শিখে না, মিনিমাম 3টা, যারা বুদ্ধিমান শিক্ষা ব্যবস্থা ভালো করতে পারছে তার 5টা 6টা পর্যন্ত ভাষা শিখায় না, ছোট থেকে না, একটু বড় হওয়ার পরে পাশাপাশি অন্য একাডেমিক সাবজেক্টের সাথে সাথে আরও অন্য ভাষা শেখারও একটা ব্যবস্থা আছে। সো মাল্টিপল ভাষা শেখা ছাড়া আজকালকার দুনিয়ায় দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠাটা অসম্ভব। এই বুদ্ধিগুলো আমাদের তখন হয় না, তখন তো জাতিবাদ কাজ করছিল, সব কিছু বাংলা ভাষায় হইতে হবে, এই টাইপের একটা আইডিয়া তাদের ভিতরে কাজ করছিল। এনিওয়ে, তাহলে প্রথম এই থেকে পক্ষে নিয়ে ফেললো আওয়ামী লীগাররা। দেখেন, প্রজা এখন স্বাধীন জমির মালিক হয়ে গেছে, মুসলমান প্রজাগিরি উচ্ছেদ হয়ে গেছে, জমির মালিক হয়ে গেছে, হয়ে সে নিজের সন্তানকে ইউনিভার্সিটি পাঠাইতে পারে, সেই সন্তান গিয়ে ওখানে গিয়ে পড়তেছে আওয়ামী ব্যাখ্যার মধ্যে, জমিদারি ব্যাখ্যার মধ্যে। আর ব্যাখ্যাটাকে, জিন্নার এই বক্তব্যটাকে তারা নেগেটিভলি নেকছে এদের প্ররোচনায়। এই জায়গাটায় যে কনফিউশনটা ছিল মুসলিমের ভিতরে, যেটার কারণে মুসলিম ডুবে গেছে, এটাও আর একটা কারণ। পাকিস্তান পাওয়ার পর আসলে পাইলাম কি, এই হচ্ছে তাদের কনফিউশন। আমরা কি মুসলমান পাইছি? তো মুসলমান তো পাওয়ার কিছু নাই, আগেও মুসলমান ছিল, এখনো মুসলমান আছি, তো মুসলমান পাওয়ার তো কিছু নাই। ইসলাম পাইছি, ইসলাম কি আগে ছিল না আমাদের? ইসলাম কি অন্য কারোর সম্পত্তি ছিল? তাহলে নতুন পাইলামটা কি আসলে? এই হচ্ছে কনফিউশন। এই কনফিউশন ক্লিয়ার করার মতন কেউ নাই। আপনি মুসলিম জাতীয়তাবাদ কথাটার মানে কি, সার কথাটা কি, আপনি পাইছেনটা কি? এখন ঘুরে ফিরে আপনি হল আপনার এনিমিকে, হিন্দু জাতিবাদকে দেখাচ্ছেন। তো এটা তো নেগেটিভ।
আপনি চান কি, আপনি পেলেন কি, পজিটিভভাবে আপনার জন্য পেলেন কি, এই ব্যাখ্যা কখনো নাই। কেউ কেউ বলা শুরু করলো আচ্ছা সব কিছু কোরআন শরীফে আছে, কোরআন শরীফ খুঁজে দেখেন, এটা হইল আপনার বাস্তব মেটেরিয়াল যে লাইফ, এটা কি দিয়ে, এটার জন্য কি দিয়ে পূরণ করবেন ওটা, সেখানে কি পাইলেন? এর উত্তর পায়নি পাকিস্তান। এর উত্তর এই যে প্রায় বলি আমি, এই 2013 সালে এসে এরই প্রতীক হিসেবে উঠে আসতেছে ইমরান খান। 13 সালের ইলেকশনে এই নিউ জেনারেশনের পার্টি হিসেবে এটা উঠে আসছে। তখন এই জিনিসটা সলভ করছে একভাবে না একভাবে। এই যে কনফিউশন, আমি মুসলমান পাইছি না ইসলাম পাইছি না আসলে কি পাইছি, পাকিস্তান হয়ে লাভ হয়েছে কি? আগে বলা হতো আমরা একটা নিজেদের জন্য আবাসভূমি পাইছি, সেটা কদিন থাকে এই আবেগ? আপনার 47 সালের পরে 2013 হয়ে গেছে, আপনি বোঝার চেষ্টা করেন। তার মানে ওদিকে হয়েছে 53 বছর, এদিকে আরো 13, 56 দেশে 66 হয়ে গেছে। 66 বছর পরে তারা রিয়েলাইজ করছে আসলে কি পাইছে। সো এই কনফিউশন আর আওয়ামী লীগের কন্টিনিউয়াস প্রচারণা। আর একটা বাকি আছে, সেটা বলে শেষ করব। সর্বশেষ ইলেকশন হয়েছিল অবিভক্ত ইন্ডিয়াতে 1946 সালে, প্রাদেশিক ইলেকশন হয়েছিল। এই ইতিহাসটা খুব ইন্টারেস্টিং। দুটা লোক এখানে আমাদের মনে রাখতে হবে, সোহরাওয়ার্দী আর ফজলুল হক। আমাদের কাছে তারা খুব নমস্য, কিন্তু ফ্যাক্টস হলো যার উল্টা। প্রথম সমস্যা হলো সোহরাওয়ার্দীর বাড়ি হলো মেদিনীপুর, কে কলকাতার পাশের ডিস্ট্রিক্ট। ফলে বেসিক্যালি সে কলকাতার মানুষ, তার উপরে ওকালতি করে। ওকালতি করে বেশ জায়গা তো কলকাতাই হবে রাজধানী। তো ঢাকায় আসলে তোর হাইকোর্ট নাই, এনে প্র্যাকটিস করবে ওই। সো পেশা হিসেবে এটা কাপকায় না তার পক্ষে। কলকাতায় বড় হচ্ছে, প্লাস তাদের পূর্বপুরুষ বা তাদের বাপ দাদারা উত্তরপ্রদেশের সাথে সম্পর্কিত। ফলে এরা বাঙালি হিসেবে নিজেদেরকে স্বীকার করাচ্ছে, তারা হলো ওই যে আশরাফ আতরাফের যে ভাগ ছিল সেই ধরনের মুসলমান, তারা ওটা বলতে বেশি পছন্দ করতো। এই ধরনের মানুষ ছিল সোহরাওয়ার্দী। কিন্তু সোহরাওয়ার্দী বাংলাদেশে বিখ্যাত হওয়ার একটাই কারণ, সোহরাওয়ার্দী একমাত্র লোক যে শেখ মুজিবকে লিফট দিছিল। কলকাতায় পড়তে আসা একটা ছেলেকে সে একটু আশ্রয় দিছিল। ফলে শেখ মুজিব নেতা হওয়ার পিছনে সোহরাওয়ার্দীর এই আশ্রয়টা, আশীর্বাদটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিন্তু এর মানে এই না যে সোহরাওয়ার্দীকে আমরা মাফ করে দিতে পারবো। এই ঝামেলাটা লাগছিল কখন? 1946 সালের ইলেকশন, লাস্ট ইলেকশনটার পরে এই দুটা লোক ক্রমশ চলে যায় কলকাতার পক্ষে, দলের বিরুদ্ধে। কলকাতার পক্ষে যায় শশা পেশাতে একটা বড় কারণ বলছে, দুজনাই পেশা ওকালতি। ফজলুল হক বাংলাদেশের লোক হলেও ফজলুল হকের সমস্যা হলো ওকালতির জন্য কলকাতা থাকতে পারলে ভালো। প্লাস ফজলুল হক কখনোই সরাসরি মুসলিম লীগের কেউ হইতে চায় নাই। তার ধারণা ছিল এটার থেকে আমি ওই কৃষক প্রজা পার্টি হিসেবে থাকলেই আমার প্রভাব বেশি হবে। কিন্তু সেটাও কি আঁকড়ে থাকতে পারলেন? উত্তর হচ্ছে না। কেন? কৃষক প্রজা পার্টি হিসেবে যদি থাকতেনই উনি, তাইলে আবার কলকাতায় গিয়ে পেশা মানে ওকালতি ব্যবসা করবেন কেমনে? কৃষক প্রজা পার্টি করতে গেলে তো ওরা বাংলাদেশে আসতে, মানে পাকিস্তানে আসতে হবে না। যেমন দেখেন উনি পাকিস্তানে এসেছিলেন কি হিসেবে, সেটা দেখলেই বুঝবেন। আচ্ছা ওটা একটু পরে আসতেছি। তার আগে বলতেছিলেন 46 ইলেকশনের পরে পরে এটা পরিষ্কার হয়ে যায় যে এরা দুজন জিন্নাকে মানবে না। মানে জিন্নাকে মানবে না, এটা বাইরের দিকটা। মূলত তারা তাদের কনস্টিটিউয়েন্সি খোঁজা শুরু করলেন কলকাতা কেন্দ্রিক। ফলে তারা পাকিস্তান হয়ে যাওয়ার বিরুদ্ধে, দেশভাগ হয়ে যাক তার বিরুদ্ধে, পাকিস্তান বলে কেউ হোক এটা বিরুদ্ধে তারা। ফলে স্বভাবতই এই পজিশনের কারণে জিন্না তাদেরকে কর্নার করার চেষ্টা করেন। সো ইট ইজ এ সাইমালটেনিয়াস প্রসেস, একই সাথে ঘটছে। ওরা যতই কলকাতা কেন্দ্রিক হওয়ার চেষ্টা করেছেন, পেশা এবং প্রভাব সবকিছু মিলায়, আর ততই জিন্না তাদেরকে প্রভাবহীন করে দেওয়ার চেষ্টা করেছে। মুসলিম লীগ, পূর্ব পাকিস্তান মুসলিম লীগ যখন গঠন হয় নতুন করে, এর কমিটির মধ্যে এদের দুজনকে সাধারণ সদস্য রেখে দেওয়া হয়েছে। আর এই মুসলিম লীগের, পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সভাপতি সম্পাদক করা হয়েছে কাকে? এই যে খাজা নাজিমউদ্দিন, যার বিরুদ্ধে কমিউনিস্টরা খুব খেপা। না আমার বেশি দূরের ভাইবেন না,
এই যে রেহমান সোবহানের নানা কিন্তু সে, ইন্টারেস্টিং পার্ট হলো এটা। এনিওয়ে, তাহলে মুসলিম লীগের কমিটি থেকে, পূর্ব পাকিস্তান কমিটি থেকে এদেরকে বাদ দেওয়া হয়, কারণ এরা অ্যান্টি পাকিস্তানি, এরা পাকিস্তান হোক, দেশভাগ হোক, এটা চায় না। সো তাকে কর্নার করার জন্য জিন্নাহ এদের দুজনকে কর্নার করে। এদের দুজন আবার বলে বেড়াইতো যে তাদের বিরোধিতার কারণটা অন্য, যেহেতু ওকালতি পেশায় তারা জিন্নাহর চেয়ে সিনিয়র, ফলে তারা কেন জিন্নাহর অধীনে দল করবে, এই ধরনের কথা ছড়াতো, হুইচ ইজ নট ট্রু। আসলে অত স্ট্রং কোনো পয়েন্ট না। আচ্ছা, খালি একটু বলে দিই, 46 সালের আগে আরেকবার ইলেকশন হয়েছিল 1937-এ, প্রথম ইলেকশন। এই 37 থেকে 46 পর্যন্ত, 37 সালে ইলেকশনের সময় ফজলুল হক মুসলিম লীগে জয়েন করে নাই, তখনই উনি আলাদা পার্টি বানাইছিলেন, কৃষক প্রজা পার্টি। পরবর্তীকালে চাপে পড়ে 3বারে উনি মুসলিম লীগে ঢুকছেন, 3বার বেরিয়ে গেছেন। ফাইনালি বললাম যে মুসলিম লীগের থেকে ওনাকে বের করে দেওয়া হয় 46 ইলেকশনের পরে, ক্রমশ সরকার থেকে বের করে দেওয়া হয়। মুসলিম লীগের প্রভাব, মুসলিম লীগের নেতা বলতে যা বোঝায়, প্রভাবশালী কেউ বলতে যা বোঝায়, এগুলো সবকিছু থেকে তাদেরকে আউট করে দেওয়া হয়। মুসলিম লীগের সেক্রেটারি বলেছি আমি, আকরাম কাজী, মানে ওই যে আমাদের পত্রিকাটার সম্পাদক যে মাওলানা আকরাম, এদের দুজনের সেক্রেটারি করে মুসলিম লীগ সাজিয়ে দেওয়া হয়। ফলে ওরা মুসলিম লীগ থেকেও বাদ হয়েছে, এরা নিজেরাও চায় না, কলকাতা একটা থেকেই চাইছিল। কিন্তু 47-এ দেশভাগ হয়ে যাওয়ার পরে এইবার ওনার বাড়ি যেহেতু পূর্ববঙ্গে, ফলে ওনাকে আসতে হচ্ছে, ফজলুল হকের কথা বলছি। আইসে উনি কি করছেন ওটা দেখলে বোঝা যাবে আমার এই আর্গুমেন্টটা। উনি এখানে এসে করলেন কি, কায়দা মতন পূর্ব পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল, পোস্টটা অ্যাটর্নি জেনারেল বলা হতো না, অন্য কিছু বলা হতো, বোধহয় চিফ লিগ্যাল অফিসার, এরকম কিছু একটা বলা হতো, যেহেতু অ্যাটর্নি জেনারেল তো একটা দেশ রাষ্ট্রের হয়। কিন্তু পূর্ব পাকিস্তান প্রদেশের অ্যাটর্নি জেনারেল টাইপের একটা পোস্ট আছে, এই পোস্টটা দখল করেছিলেন উনি। অর্থাৎ উনি মুসলিম লীগের কেউ সক্রিয় কেউ থাকতে চান নাই, উনি এইটা করে পয়সা কামাবেন, তাইলে আর কলকাতায় গিয়ে তাকে পেশা খুঁজতে হবে না। উনি এই হিসেবে জীবনটা কাটাইছেন 47-এর পরে। খেয়াল রাখবেন, পার্টি কেউ না। আর সোহরাওয়ার্দী উনি তো দেশেই ফিরেন নাই, পাকিস্তান হওয়ার পরে উনি থেকে গেছেন, বাড়ি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে, এইবার ইয়েতে রাজনীতি করতেছেন কলকাতায়। এইবার 47-এ ভাগ হওয়ার পরে সব নাকি সাম্প্রদায়িক হামলা হইতেছে, এগুলোর জন্য যে আমাদের গান্ধী সাহেবের যত নকরা দেখাইন না, নকরা নোয়াখালীর দাঙ্গার জন্য উনি ছাগলাতে নিয়ে আইছেন, যে গল্প শোনেন আপনারা, একটু গল্পটা শুনে রাখেন। নোয়াখালীর দাঙ্গা মানে কি? নোয়াখালীর দাঙ্গা মানে ভেতরটা কেউ বলে না, হ্যাঁ আমরা সাম্প্রদায়িক দাঙ্গা করে মুসলমান এই হিন্দুদের মেরে হালেছি, এইটা হলো গল্প। এই গল্পের পিছনে তো আরেকটা গল্প আছে। নোয়াখালীর লোকরা কেন হিন্দু মারতে গেল, ডিটেল বলতে চাচ্ছে না, সময় বেশি লেগে যাবে, অল্প কথায় বললে, ডায়মন্ড হারবার কলকাতার পোর্ট যেটা, এই পোর্টের লেবারারদের লার্জেস্ট সেকশন হলো কোনো না কোনো কারণে নোয়াখালীর লোক, সেই ব্রিটিশ আমল থেকে, যখন থেকে পোর্ট চালু হয়েছে। এটা হতে পারে, আপনারা জানেন যে নোয়াখালীর মূল শহর পানি দিতে ডুবে গেছে, মাইজ দিতে, এখন যেটা এটা মাইজ দিতে মানে নোয়াখালী বলে কোনো জায়গা নাই, মাইজ দিতেই নোয়াখালী এখন। ফলে এটা একটা কারণ যে তারা দেশান্তরী হওয়ার রেট বেশি নোয়াখালীতে, যার কারণে সমস্ত ডিস্ট্রিক্ট আপনি নোয়াখালীর লোক পাবেন। সো নোয়াখালীর লোকরা ওখানে লেবার হিসেবে চাকরি করেছিল। এই মুসলমানদেরকে কাটে দেওয়া হয়েছিল, মানে জব করা হয়েছিল এই 47-এর কাহিনীর কারণে, দেশভাগের কারণে। প্রথম তারা কাটা পড়ছিল, প্রথম তারা দাঙ্গায় নিমজ্জিত হয়ে আত্মাহুতি দিয়েছিল, খুন হয়ে গেছিল। ওরই রিয়াকশন হিসেবে নোয়াখালীতে দাঙ্গাটা হয়। এইবার নোয়াখালীর দাঙ্গার জন্য এবার চোখের পানি ফেলায় গান্ধী ছুটে আসছিল। কিন্তু এই কথাগুলো কেন বললাম এই জন্য, সোহরাওয়ার্দী হয়ে যায় আস্তে আস্তে গান্ধীর ভক্ত। এরম গান্ধী এরম ট্যুর যত জায়গায় করছেন তার সাথে সাথে ঘুরতেন সোহরাওয়ার্দী। দেশে আসেন নাই, পাকিস্তানে আসেন নাই, পুরো পাকিস্তানে আসেন নাই উনি প্রথম কবে পাকিস্তানে আসছেন, এইটা ইন্টারেস্টিং। এই যে 1954 সালে যখন ইলেকশন হবে, ইলেকশনের কয়েক মাস আগে উনি প্রথম পূর্ব পাকিস্তানে আসেন। তাহলে বোঝা যাচ্ছে যারা পাকিস্তানের আন্দোলনের কেউ না, পাকিস্তান হোক পূর্ব পাকিস্তান একটা আলাদা কিছু হোক, ওরা জমিদার উচ্ছেদ করুক, এরা কেউ না, এই দুটা লোক কেউ না।
কিন্তু এই দুটা লোককে আওয়ামী লীগের এবার এই যে আওয়ামী লীগ দেখাইছিলাম আপনাদেরকে, শিক্ষিত মুসলমানরা তাদের স্বার্থহানি হচ্ছে বলে পোল চেঞ্জ করে ফেলাইলেন। ভুলে গেলেন যে মুসলিম লীগের হাত ধরে তারা জমি পাইছে, জমিদারি উচ্ছেদ করতে পারছে। কিন্তু ইউনিভার্সিটি যাওয়ার পরে তাদের স্বার্থ বদলে যায়। তারা মনে করে তাদের স্বার্থের প্রতিভূ হলো আওয়ামী লীগের। তাদের স্বার্থের মানে রাষ্ট্রভাষার কথা বললে তারা যে কমিউনিস্টদের পাল্লায় পড়তেছে, যাদের অ্যাকচুয়াল লক্ষ্য হলো হিন্দু আধিপত্যটা ফেরত নিয়ে আসা, ইন্ডিয়ান আধিপত্যটা ফেরত নিয়ে আসে, এই ডিফারেন্সিয়েশনটা তারা করতে পারে নাই। এই কারণে পুরো জিনিসটা এগেনস্ট মুসলিম লীগ হয়ে যায়। শিক্ষিত মুসলমানরা চলে যায় মুসলিম লীগ ছেড়ে, আওয়ামী লীগের ভক্ত হয়ে যায়। সো এইটারই বাইরের দিকটা হলো 54 সালে হেরে যাওয়া। আর 54 সালে হেরে যাওয়ার পিছনে ওই যে আওয়ামী লীগ তৈরি করার পিছনে এই দুটো লোকের আস্তে আস্তে রোল বেরিয়ে আসে। তার মানে একদিকে যত বেশি 47 এবং 51 ঘটতেছে, তত বেশি হেরে গিয়ে জমিদার হিন্দুরা নতুন কৌশল নিচ্ছে। এই নতুন কৌশল যে এত কিছু ঘটায় ফেলতেছে, সেটার দিকে কেউ কোনো নজর তাকায় নাই। মুসলিম লীগের কমিটি থেকে যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তারা এখানে এমন কোনো রোল রাখতে পারে নাই। তারা যে সাধারণ মানুষের সমর্থন হারায় ফেলতেছে, উঠতি শিক্ষিত মুসলমান যে তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, ইউনিভার্সিটিতে গিয়ে যে তারা যে আওয়ামী লীগের ব্যানারে চলে যাচ্ছে, কমিউনিস্টদের পাল্লায় পড়ছে, মতিন ভাষা মতিন যাদেরকে চিনেন, তারা যে ওদিকে চলে যাচ্ছে, কারো খেয়াল নেই। এটা মুসলিম লীগ খেয়াল করে না। এই সব কিছু প্রশ্ন যখনই তুলতেছে, তখন আপনি এটাকে আপনার ইসলাম কত ভালো, আমরা কত ভালো, এই বলে মুসলিম লীগ এটা বয়ান দিচ্ছে। আর যত এগুলো কথা বলতেছেন ততই এই যে শিক্ষিত মুসলমানদের যে অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষাটা, তার উল্টো দিকে চলে যাচ্ছেন আপনি। ও ততই ওই আওয়ামী লীগের বয়ানটাকে তার কাছে মনে হচ্ছে জাস্টিফাইড, কারণ এটা বাঙালিদের কথা বলছে। ওরা তো বাঙালি, এই যে সে নিজেকে আইডেন্টিফাই করছে এবার বাঙালি হিসেবে, আর মুসলমান হিসেবে না। এই জায়গাটা ধরতে পারেন নাই তারা। এই জায়গাটায় যদি ধরে এটাকে অ্যাড্রেস করতে পারতো মুসলিম লীগরা, তাহলে এই যে মুসলিম আর বাঙালি না আপনি মুসলমান, এই বলে যে গন্ডগোল পাকাইছেন, ওরা যে বাঙালি হিসেবে আপনাদেরকে আইডেন্টিফাই করেছে, আলাদা দিকে নিয়ে চলে যাচ্ছে, আর একটা দল বানায় ফেলতেছে, ওটা আপনার খেয়ালই করেন নাই। ফলে মুসলিম লীগ হেরে যাচ্ছে এখানে। আর এটা ঘটক হিসেবে এখানে কাজ করতেছে শিক্ষিত মুসলমানরা। যতই তারা এডুকেশন দিকে আসছে, যেটা তার কখনো এডুকেশন ঢুকতেই পারে নাই। হিন্দু আধিপত্য তাদেরকে এডুকেশন থেকে আসতেই দেয় না, তো পয়সাই নেই, তো চাষা পায়ের নিচে পড়ে আছে, তাদের অত আয়ও নেই, পয়সাও নাই যে অন্তত হোস্টেলে থাকার খরচটা দিতে হবে বাবা মাকে। ইউনিভার্সিটি নাই, পয়সা লাগে না পড়তে, কিন্তু হলে থাকতে তো খাওয়াইতে তো কিছু পয়সা লাগবে। এই পয়সা প্রোভাইড করার মতন তার বাবা মা ছিল না তো আসলে। সে এই পয়সা যখন আসলো, যখন সে ইউনিভার্সিটি গেল, গিয়ে উল্টা দিকে চলে গেল। এই হচ্ছে পুরা কাহিনীটা। সো আরেকটা বড় অপরাধ তো আছে, সেটা হলো যে 47-এর পরে আরেকটা সবচেয়ে বড় অপরাধ, অমার্জনীয় অপরাধ মুসলিম লীগের। আপনি যে কোনো একটা বিপ্লব করছেন, 71-এ বিপ্লব করছেন, এবার 71-এর পক্ষে আপনি একটা সাফাই, একটা গল্প, স্টোরি, একটা ইউনিভার্সিটির স্কুলের পাঠ্যবের মধ্যে ইতিহাস লিখবেন না? আপনি ইতিহাস না লিখলে কি হবে? পাকিস্তানের ইতিহাসটা চেড়ে বসবে। আপনি 47-এ আপনার ইতিহাস যদি না লিখেন মুসলিম লীগ, তাহলে কি হবে? কলকাতায় ছাপানো বই এনে আপনি পড়াইবেন ইয়েতে, পাকিস্তান কায়েম হওয়ার পরে, তাহলে কি হবে? ওই আবার ওই যে সেকুলার, ওই যে আপনার ইয়েরা কত খারাপ, অসাম্প্রদায়িকতা কত ভালো জিনিস, এর বই তো আপনি নিজে পড়াইছেন। আপনার কোনো ইতিহাস লিখছেন? আপনি মুসলিম লীগ, প্রো পাকিস্তান মুসলিম লীগ, আপনি কখনো আপনার ইতিহাস লিখছেন? দেশ ভাগ হয়েছে, দেশ স্বাধীন পাইছেন, কিন্তু ইতিহাস না। ইতিহাস লেখা তো আপনার কাজ না। স্কুলের টেক্সট বুকে কি আছে? টেক্সট বুক কিচ্ছু বদল করার নাই। কলকাতা থেকে ছাপানো বইটা আপনি এখানে পড়াইছেন স্কুলে, তো এইভাবে বুঝছেন আপনি হাঁটছেন কীভাবে? সো 54 সালের মধ্যে আপনি শেষ। এত কিছু অ্যাচিভমেন্টের পরেও নাই। কেন এই গল্প বললাম? শেষ কথাটা বলে শেষ করব। শেষ কথাটা হলো এই যে, তাহলে এখন এইটার রিভার্সটা কি করবেন আপনি? রিভার্সটা করবেন প্রথমত কি কারণে সেটা শুনে রাখেন। করবেন এই জন্য যে ইন্ডিয়ান হেজিমনিকে ঠেকাতে হবে, এটা আপনার এখনকার টাস্ক। কিন্তু সাবধান, আবার আপনারা একটা মুসলিম জাতীয়তাবাদ, ইসলামী জাতীয়তাবাদ করতে যাবেন না, কিন্তু আবার হেরে যাবেন। টার্গেট ইন্ডিয়ান হেজিমনি তাড়ানো।
সেম ভুল পাকিস্তানের মতন, যে পাকিস্তান চলে গেছে 13 সালে চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, এই উত্তর দিতে পারেন নাই, দেখেন না আরো সহজ হয়েছে ওদের পক্ষে শিক্ষিত মুসলমানরা ওদের দিকে চলে যাওয়ার। সেম ভুলটা আরেকবার করেন না। ওদেরকে আপনি ইসলামের পক্ষে আসেন বললেই আপনারা তার ফিরে আসবে না। ওরা আপনাকে বাস্তবোচিত রাজনীতি থ্রো করতে হবে বাজারে। আমার খালি এই বিষয়ে নানান ফ্যাকরা মতামত থাকবে, এগুলো নিয়ে আমার সুনির্দিষ্ট কিছু বলার নাই। ওটাই আপনাকে করতে হবে, ওই রাজনীতি করতে হবে এরকম কথা বলছি না। আমি খালি একটাই কথা বলবো, এমন কিছু করবেন না। সবসময় নিজেকে জিজ্ঞেস করবেন যে এটা ইন্ডিয়ান হেজিমনিকে আবার চালু রাখার জন্য, আবার শ্রীবৃদ্ধি করে যাওয়ার জন্য কোনো কাজ করছেন কিনা, ওটা হবে আপনার মাপকাঠি। এরপরে আপনি যেই ইসলামী রাজনীতি করেন, যে কোনো রাজনীতি করেন, আমার এটা নিয়ে কিছুই বলার নেই, কোনো অসুবিধা হবে না তাতে। খালি একটাই ক্রাইটেরিয়া যে আপনি কোনোভাবেই ইন্ডিয়ান হেজিমনি ফেরত আনার, ইন্ডিয়ান হেজিমনিকে সুবিধা দেওয়ার মতন কোনো রাজনীতি করছেন কিনা, কোনো বক্তব্য দিচ্ছেন কিনা, ওই জায়গায় সতর্ক থাকেন। বাকি যে রাজনীতি আপনি করেন কোনো অসুবিধা নেই। তাতে আপনাকে কেউ সালাফিজ বলুক, কি অমুক বলুক, তমুক বলুক, আপনি আহলে হাদিস, এগুলোর কোনো সমস্যা না, এত কোনো বড় সমস্যা নাই। সমস্যা একটাই, খালি এমন কিছু করবেন না যাতে ইন্ডিয়ান হেজিমনি ফেরত আসে। থ্যাংক ইউ।